হ্যালো এভরিওয়ান, আজকে আমাদের টপিক জিআইটি সিক্রেশনস। তো এই টপিকের আন্ডারে আমরা আজকে পড়ব মেইনলি গ্যাস্ট্রিক অ্যান্ড স্যালিভারি সিক্রেশনস এবং সিক্রেশনের সাথেও হাউ দে ওয়ার্ক অ্যান্ড দেয়ার মেকানিজমস। স্যালিভারি সিক্রেশনস, ওকে। তো প্রথমেই এই টপিকের যে কোশ্চেনটা কমন আসে সেটা হলো নেম সাম ডাইজেস্টিভ জুসেস। তো আমাদের কি কি ডাইজেস্টিভ জুস আছে? যদি আমরা আমাদের মাউথ থেকে চিন্তা করি, এটা আমাদের মাউথের পরে ইসোফ্যাগাসের পরে স্টোমাক এবং তারপরে আমাদের স্মল ইন্টেস্টাইনের পরে আমাদের লার্জ ইন্টেস্টাইন, ওকে। এবং আমাদের কিছু অ্যাক্সেসরি গ্ল্যান্ডস আছে। তো অ্যাক্সেসরি গ্ল্যান্ডসের মধ্যে যারা আছে তারা হলো গিয়ে, এখানে একটা থাকে লিভার এবং এখানে একটা থাকে প্যানক্রিয়াস, ওকে। লিভার অ্যান্ড প্যানক্রিয়াস এবং লিভার, এখানে থাকে গল ব্লাডার। সো এই সকল গ্ল্যান্ডস এবং এই সকল ট্রাক থেকে যেসব সিক্রেশনস আসে সেগুলো মেইনলি হলো গিয়ে আমাদের জিআই সিক্রেশনস। তো চলো দেখা যাক কী কী সিক্রেশন আসে। প্রথমে যদি আমরা মাউথ থেকে দেখি, মাউথ থেকে প্রথমে আসে স্যালাইভা, তারপর স্টোমাক থেকে আসে হলো গ্যাস্ট্রিক জুস, তারপরে প্যানক্রিয়াস থেকে আসে প্যানক্রিয়েটিক জুস, তারপরে স্মল ইন্টেস্টাইন থেকে আসে সাক্কাস এন্টেরিকাস এবং লিভার এবং গল ব্লাডার থেকে আসে বাইল এবং তারপরে লার্জ গার্টের যে জুস বা আমরা সেটাকে বলি লার্জ ইন্টেস্টাইন জুসেস। তো প্রথমে দেখি যে স্যালাইভা কতটুকু আসে। আমাদের ডেইলি যে স্যালাইভারি সিক্রেশনটা হয় সেটা হলো অ্যাবাউট 800 থেকে 1500 ml বা 800 থেকে 1500 ml। এবং তারপরে যেটা গ্যাস্ট্রিক জুস আসে সেটা হলো কি, গ্যাস্ট্রিক জুস যেটা আসে সেটা হলো কি 1500 ml, ওকে। তারপরে প্যানক্রিয়েটিক জুস, এটা হলো কি 1 লিটার বা 1000 ml। তারপরে আসে হলো সাক্কাস এন্টেরিকাস টোটাল মিলে আসে হলো 2 লিটার বা 2000 ml। এরপরে আসি বাইল আসে হলো অ্যাবাউট 1 লিটার বা 1000 ml, ওকে। আর শেষে আসে হলো লার্জ ইন্টেস্টাইন সিক্রেশন, এটা আসে অ্যাবাউট 200 ml। এবার আমাদের যেটা খুবই কমনলি কোশ্চেন আসে সেটা হলো কি এগুলোর পিএইচ ভ্যালু কত। তো স্যালাইভা, যেহেতু আমরা খাবার প্রথমেই মুখে দিই, তো যে কোনো খাবারে ব্যাকটেরিয়া থাকতে পারে বা প্যাথোজেন্স থাকতে পারে, এগুলাকে মারার জন্য বা এগুলাকে কিল করার জন্য আমাদের যে স্যালাইভাটা থাকে এটা কাইন্ড অফ অ্যাসিডিক হয় এবং সেটা অনেকটা মাইল্ড অ্যাসিডিক। তো এটার পিএইচ কত তাহলে 6.0 থেকে 7.0। এরপরে যেটা গ্যাস্ট্রিক জুস আমরা যেটা জানি, আমাদের স্টোমাকের মেইন কাজই হলো HCl সিক্রেট করা। তো HCl হলো গিয়ে একটা অ্যাসিড। তো এই HCl-এর জন্য গ্যাস্ট্রিক জুসের এনভায়রনমেন্টটা হাইলি অ্যাসিডিক হয়। তো হাইলি অ্যাসিডিকের জন্য এটার ভ্যালু সাধারণত 1.0 থেকে 3.5। তারপর আসি প্যানক্রিয়েটিক জুস যেহেতু স্টোমাক থেকে খাবার পাস করে যখন ডিওডেনামে আসে তখন আমাদের বাইল, প্যানক্রিয়েটিক জুস, সাক্কাস এন্টেরিকাস এগুলো সবাই আসে। তো এদের মেইন কাজ হলো খাবারটার জন্য একটা বেসিক মিডিয়াম তৈরি করা। বেসিক মিডিয়াম হলো ক্ষারীয় মিডিয়া বা যেটাকে আমরা বলি যে যেখানে আমাদের ক্ষারকতা বেশ বেশি সেটাকে আমরা বলি হলো বেসিক মিডিয়াম, ওকে। তো এই প্যানক্রিয়েটিক জুস তাহলে এটার পিএইচ কেমন হবে? পিএইচ যেহেতু এটা বেসিক, সো এটার পিএইচ অবভিয়াসলি হবে 7-এর উপরে সাধারণত এটার পিএইচ থাকে 8.0 থেকে 8.3, ওকে। এরপরে আসি সাক্কাস এন্টেরিকাস হলো মেইনলি জুস হুইচ ইজ সিক্রেটেড বাই দ্য স্মল ইন্টেস্টাইন। এই যে স্মল ইন্টেস্টাইন থেকে যে জুসটা আসবে সেটাই হলো মেইনলি সাক্কাস এন্টেরিকাস। তো এই সাক্কাস এন্টেরিকাসটাও অনেকটা বেসিক মিডিয়ামের হয়। তো এই বেসিক মিডিয়ামটা কতটুকু, এটা সাধারণত এক একটা বইতে এক এক রকম আছে। এটার ক্ষেত্রে তোমরা যেটা ফলো করবে সেটা হলো তোমাদের কলেজের বা মেডিকেল কলেজের স্যার ম্যামরা যে ভ্যালুটা বলবে সেটা। তবে এটা সাধারণত 7.5 থেকে 8.0-র মধ্যেই হয়। 7.5 থেকে 8.0-র মধ্যেই হয়। এরপরে আসো
বাইল হলো খাবারকে সেমভাবে অ্যাসিড থেকে বেসিক মিডিয়ামে নিতে সাহায্য করে। তাহলে সেমভাবে এটার পিএইচ কত হওয়া উচিত? এটার পিএইচও এরকম বেশি হবে, 7.8 থেকে 8.6। এটা যেটা বললাম এটা হলো লিভার থেকে যে বাইলটা আসে সেই বাইলের পিএইচটা কত হবে? 7.8 থেকে 8.6। এটা খুবই ইম্পর্ট্যান্ট। এরপরে লার্জ ইন্টেস্টাইন থেকে যে বাইলটা আসে সেটা হলো কি 7.5 থেকে 8.0। ওকে, এরপরে কথা হলো গিয়ে আমাদের এই যে ডাইজেস্টিভ জুসগুলো আসলো, কি আসলো? একটা আসলো স্যালাইভা, একটা স্টোমাক থেকে আসলো গ্যাস্ট্রিক জুস, তারপরে প্যানক্রিয়াস থেকে প্যানক্রিয়াটিক জুস এবং ইন্টেস্টাইনাল মিউকোসা থেকে সাক্কাস এন্টেরিকাস। এদের কি ডাইজেস্টিভ এনজাইম থাকে? তো আমরা সবাই জানি যে আমাদের স্যালাইভা যেটা, এটা মেইনলি আমাদের শুধুমাত্র শর্করা এবং কিছুটা লিপিড জাতীয় খাবার পরিপাক করতে পারে। তার মানে কার্বোহাইড্রেট এবং লিপিড এই দুইটা খাবারের ডাইজেশন স্যালাইভারি এনজাইম দিয়ে পসিবল। প্রোটিনের ডাইজেশন স্যালাইভারি এনজাইম দিয়ে পসিবল না। এবার আসে স্টোমাকে কার ডাইজেশন হয় না? স্টোমাকে ডাইজেশন হয় না হলো কার্বোহাইড্রেটের। বাকি কার ডাইজেশন হবে? কার্বোহাইড্রেট এবং লিপিডের। শুধুমাত্র কার ডাইজেশন হবে? প্রোটিনের। এরপর আসো প্যান। আচ্ছা, প্যান মানে কি জানো? প্যান মানে হলো অল। সো প্যানক্রিয়াস থেকে যে এনজাইমগুলো আসবে সেগুলো মেইনলি সমস্ত খাবার ডাইজেশন করতে পারবে। কার্বোহাইড্রেট, প্রোটিন, লিপিড। দেখো, কার্বোহাইড্রেটও ডাইজেস্ট করতে পারবে, প্রোটিনও ডাইজেস্ট করতে পারবে, লিপিডও ডাইজেস্ট করতে পারবে। ওকে, তো এটা হয়ে গেল মোটামুটি এনজাইম। তাহলে মেইনলি জানা বিষয়টা কি? স্যালাইভাতে যে এনজাইমটা থাকে সেটা কখনোই প্রোটিন ডাইজেস্ট করতে পারে না। স্টোমাকে যে এনজাইমটা থাকে সেটা কখনোই কার্বোহাইড্রেটস এবং লিপিড ডাইজেশন করতে পারে না। বাট প্যানক্রিয়াসে প্যান এনজাইম থাকে, মানে অল এনজাইম থাকে। সো এটা কার্বোহাইড্রেট, প্রোটিন, লিপিড সমস্ত কিছুই ডাইজেস্ট করতে পারে। আচ্ছা, এরপরে আসি হলো গিয়ে আমাদের মোস্ট ইম্পর্টেন্ট জিনিস, গ্যাস্ট্রিক জুস। গ্যাস্ট্রিক জুসটা কোথা থেকে আসে? আচ্ছা, মনে করো এটা হলো গিয়ে আমাদের সেই স্টোমাকটা, এটা হলো কি আমাদের স্টোমাক। ওকে, তো আমরা সবাই হিস্টোলজিতে পড়ে আসছি একটা স্টোমাকের 4টা লেয়ার থাকে, মিউকোসা, সাবমিউকোসা, মাসেল লেয়ার আর সেরোসা, তাই তো? তো তার ভিতরে এই যে মিউকোসা লেয়ার, এইখানে থাকে হলো গিয়ে গ্যাস্ট্রিক গ্ল্যান্ড। এখানে থাকে কি? গ্যাস্ট্রিক গ্ল্যান্ড। তো আমি মনে করো এই জায়গাটা একটা ক্রস সেকশন নিলাম, নেওয়ার পরে আমরা দেখতে পাবো জায়গাটায়, পুরো জায়গা জুড়ে এরকম অনেকগুলো গ্যাস্ট্রিক গ্ল্যান্ড আছে। এরকমভাবে অনেকগুলো গ্যাস্ট্রিক গ্ল্যান্ড থাকে, ঠিক আছে? তো মনে করো এর মধ্যে এই গ্যাস্ট্রিক গ্ল্যান্ডটাকে আমি এবার বড় করে দেখাবো। তো যদি বড় করে দেখাই তাহলে সেটাকে দেখতে এইরকম একটা বড় গ্ল্যান্ড লাগবে এবং যার মধ্যে অনেকগুলো সেল আছে, ঠিক আছে? তো দেখো, এটাই হলো গিয়ে আমাদের সে একটা গ্যাস্ট্রিক গ্ল্যান্ড। এই যে দেখো, আমি এরকম একটা ছোট গ্ল্যান্ড আঁকাইছিলাম, সেই গ্ল্যান্ডের এই যে বড় ভার্সনটা, এটা হলো একটা গ্যাস্ট্রিক গ্ল্যান্ড, ঠিক আছে? এই গ্যাস্ট্রিক গ্ল্যান্ডের মধ্যে এই দেখো ডিফারেন্ট টাইপসের সেল থাকে। ওকে, তো এখন কথা হলো গিয়ে এই গ্যাস্ট্রিক গ্ল্যান্ডে কি সেল থাকে। তো আমরা আরেকটু দেখে আসি। মনে করো কি বলছিলাম, এটা হলো আমাদের স্টোমাকে একটা ক্রস সেকশন নিলাম, নেওয়ার পরে এখানে আমরা দেখলাম যে এখানে অনেকগুলো গ্যাস্ট্রিক গ্ল্যান্ড আছে, তাই তো? এই গ্যাস্ট্রিক গ্ল্যান্ডের মধ্যে একটাকে জাস্ট আমরা একটু বড় জুম করে যদি দেখি, জিনিসটা দেখতে এরকম, ঠিক আছে? আমরা যদি এটাকে আরেকটু ক্লোজার ভিউ নিই তাহলে জিনিসটা দেখতে এরকম, অনেকটা এত বড়, এবং এটাতে বিভিন্ন টাইপসের সেল থাকে। তো কি সেল থাকে আমরা দেখি। তো প্রথমে আমাদের যেটা জানতে হবে সেটা হলো কি, আমাদের খুবই ইম্পর্ট্যান্ট একটা সেল থাকে, সেটাকে বলা হয় প্যারাইটাল সেল। কি সেল? প্যারাইটাল সেল। জি, সেলটা দেখতে অনেকটা এরকম, প্যারাইটাল সেল। ওকে, প্যারাইটাল সেলের পাশে সাধারণত আমাদের যে সেলগুলো থাকে সেটা হলো গিয়ে চিফ সেল। এগুলো হলো গিয়ে চিফ সেল। এগুলো কি? চিফ সেল, বা এটা আরও নাম আছে, আমি পরে বলবো। আরেকটা বিশেষ ধরনের কোষ থাকে যেটা হলো গিয়ে একেবারে চারকোনা, একেবারে পিওর চারকোনা, এরকম। এটাকে বলা হয় এন্টারোক্রোমাফিন সেল। ওকে, এন্টারোক্রোমাফিন সেল। তো এন্টারোক্রোমাফিন সেল থেকে চিফ কোষকে একটু ডিফারেন্ট করে দিই, এখানে একটু ঢেউ দিয়ে দিই। এটা হলো চিফ সেল আর এটা হলো এন্টারোক্রোমাফিন সেল। আর মুখের দিকে একেবারে উপরের দিকে থাকে কিছু মিউকাস সেল। এখানে কি থাকে? কিছু
মিউকাস সেল। ওকে, বোঝা গেছে? তো এই যে দেখো এরকম পুরাটা জায়গা এরকম সেল দিয়ে ভরাট থাকে। আমি জাস্ট মাঝখানে কতগুলো সেলের ক্যারেক্টারিস্টিক দেখালাম, এরকম জায়গাটা পুরোটাই ভরাট থাকে। ঠিক আছে, এই মাঝখানে এই জায়গাটাকে বলা হয় লুমেন। মাঝখানের জায়গাটাকে কি বলা হয়? লুমেন। আচ্ছা, আরেকটা জিনিস সেটা হলো গিয়ে দেখো এই যে গ্ল্যান্ডের মুখ না, এই যে একটা মুখ, এই 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 যে একটা মুখ গ্ল্যান্ডের, এই মুখটাকে বলা হয় গ্যাস্ট্রিক পিট। গ্যাস্ট্রিক পিট। আর এই যে টোটাল বডিটা, এই বডিটা হলো গিয়ে গ্যাস্ট্রিক গ্ল্যান্ড। ঠিক আছে, তো আমাদের এখানে এটা পিটকে, এটা হলো গিয়ে আমাদের গ্যাস্ট্রিক পিট। ঠিক আছে, আর এই বাকি টোটালটা হলো গিয়ে আমাদের গ্যাস্ট্রিক গ্ল্যান্ড। তো এবার দেখো তাহলে আমাদের একটা গ্যাস্ট্রিক গ্ল্যান্ডের পুরো ভিউ নেই। যদি এটা আমরা দেখি তো দেখো এটা হলো আমাদের টোটাল গ্যাস্ট্রিক গ্ল্যান্ড। ওকে, আর এই মুখের এতটুকু জায়গা হলো গিয়ে ঠিক এই পর্যন্ত, এইটুকু জায়গা হলো গিয়ে পিঠ। ওকে, এবার দেখো এই যে তিন কোণা যে সেলটা, এই যে একটু ডিফারেন্ট দেখতে, এটা হলো গিয়ে আমাদের প্যারাইটাল সেল। প্যারাইটাল সেলের পাশে সাধারণত এই যে দেখো আমাদের চিপ সেল থাকে, একটু ঢেউ চিপ সেল। আর এই দেখো ইসিএল সেল, যেটাকে বলা হয় এন্টারোক্রোমাফিন লাইক সেল, এটা পুরো চারকোনা। ওকে, আর উপরের দিকে থাকে দেখো এই যে পিঙ্ক কালারের মিউকাস সেল, এদের কাজ হলো মিউকাস সিক্রেট করা। তাহলে আমরা সেলের নাম জেনে ফেললাম। তো চলো তাহলে আমরা একটু সেলের নামগুলো পরপর লিখে ফেলি। ঠিক আছে, কি কি সেল পাইলাম? প্রথমে হলো কি আমাদের সবার খুবই পরিচিত, খুবই কমন, যেটা আমরা সবাই মোটামুটি জানি, সেটা হলো গিয়ে প্যারাইটাল সেল। প্যারাইটাল সেল। এই প্যারাইটাল সেলে আরেকটা নাম আছে, এটা হলো কি অক্সিনটিক সেল। অক্সিনটিক সেল। ওকে, এখান থেকে কি সিক্রেশন আসে? এখান থেকে যে সিক্রেশনটা মেইনলি আসে খুবই ইম্পর্টেন্টলি, সেটা হলো কি আমাদের এই সেল। কি আসে? এই সেল। এই সেলের কাজ কি? আচ্ছা, আমরা তো জানি যে স্টোমাকে, আগেই বলে আসছি, স্টোমাকে সাধারণত প্রোটিন জাতীয় খাবারের ডাইজেশন হয়। তো প্রোটিনকে হজম করার জন্য বা ডাইজেস্ট করার জন্য একটা এনজাইম লাগে, সেই এনজাইমকে বলা হয় প্রোটিয়েজ এনজাইম। প্রোটিয়েজ মানে যেটা প্রোটিনকে ভেঙে দেয়। তো আমাদের স্টোমাকে যে প্রোটিয়েজ এনজাইমটা থাকে সেটাকে বলা হয় পেপসিনোজেন। সেটাকে কি বলা হয়? পেপসিনোজেন। ঠিক আছে, তো এই পেপসিনোজেন হলো গিয়ে একটা ইনঅ্যাক্টিভ ফর্ম। ইনঅ্যাক্টিভ ফর্মে সে কখনোই প্রোটিন ডাইজেস্ট করতে পারে না। তো এই পেপসিনোজেনকে পেপসিনে কনভার্ট হতে হয়। পেপসিন হলো গিয়ে একটা অ্যাক্টিভ ফর্ম। যখন সে পেপসিনে কনভার্ট হয়ে যাবে তখনই সে প্রোটিন ডাইজেস্ট করতে পারবে। তো এই যে পেপসিন থেকে পেপসিনোজেন, এই প্রসেসে হেল্প করে কি? এই সেল। কি হেল্প করে? এই সেল। তার মানে আমি আবারও বলি, এই সেলের কাজ কি? এই সেল হলো ইনঅ্যাক্টিভ পেপসিনোজেনকে অ্যাক্টিভ পেপসিনে কনভার্ট করে। এই অ্যাক্টিভ পেপসিন পরবর্তীতে গিয়ে প্রোটিন ডাইজেস্ট করে। ওকে, আচ্ছা, আর কি কাজ আছে? যেহেতু এই সেল বলছি অনেক হাইলি অ্যাসিডিক একটা সাবস্টেন্স, তার মানে তার আরেকটা কাজ কি? সে হলো ব্যাকটেরিয়াকে কিল করে ফেলে, কিলস ব্যাকটেরিয়া। আরেকটা কি? আরেকটা হলো আমরা যখন কোনো খাবার খাই, খাবারে যে আয়রনটা থাকে সেই আয়রনটা সাধারণত ফেরিক ফর্মে থাকে, Fe3+ ফর্মে। আমরা যে খাবার খাই সেই খাবারে যে আয়রনটা থাকে সেটা হলো ফেরিক ফর্মে থাকে, Fe3+। এটা আমাদের বডি অ্যাবজর্ব করতে পারে না। তো এই ফেরিক ফর্মটা যখন ফেরাস ফর্মে কনভার্ট হয়ে যায় তখনই আমাদের বডি সেটা অ্যাবজর্ব করতে পারে। তো এই ফেরিক থেকে ফেরাস ফর্মে কে কনভার্ট করে দেয়? ফেরিক থেকে ফেরাস ফর্মে কনভার্ট করে দেয় হলো আমাদের এই সেল। ওকে, হয়ে গেল। আচ্ছা, ঠিক আছে। আরেকটা হলো আমাদের খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস, প্যারাইটাল সেল থেকে আরেকটা জিনিস আসে, সেটাকে বলা হয় ইন্ট্রিনসিক ফ্যাক্টর অফ ক্যাসেল। ইন্ট্রিনসিক ফ্যাক্টর অফ ক্যাসেল। এটা নিয়ে ডিটেলস আমি একটু পরেই বলবো। এটার কাজ কি? ভিটামিন B12 অ্যাবজর্পশনে হেল্প করা। অ্যাবজর্পশনে হেল্প করা। ঠিক আছে, ওকে, একটা সেলের কাজ হয়ে গেল। এবার আসি প্রথম সেল। প্রথম সেলটাকে বলবো আমরা হলো পেপটিক সেল। পেপটিক সেলের আরেকটা নাম কি? পেপটিক সেলের আরেকটা নাম হলো চিফ সেল। পেপটিক সেল বা চিফ সেল। এখান থেকে কি আসে? এই যে একটু আগে বললাম যে পেপসিনোজেন যে একটা ইনঅ্যাক্টিভ এনজাইম, এটাই মেইনলি আসে হলো এই পেপটিক সেল থেকে। কি আসে? পেপসিনোজেন। পেপসিনোজেন এটা আসে কোথা থেকে?
পেপটিক সেল থেকে। ওকে, তো এটার মেইনলি কাজ কি? এটার কাজ হলো পেপসিন থেকে পেপসিনোজেন আসা, তারপর পেপসিনোজেন থেকে পেপসিন হওয়া, পেপসিন হয়ে প্রোটিন ডাইজেশন করা। ওকে ওকে আচ্ছা, এবার আসো আরেকটা সেলের নাম তোমাদেরকে বলি, খুবই মজার একটা সেল, সেটা হলো মিউকাস সেল। কি সেল? মিউকাস সেল। মিউকাস সেল নাম শুনে বোঝাচ্ছে, তাহলে এটার কি সিক্রেশন হবে, কাজ কি? এটার কাজ হলো গিয়ে মিউকাস সিক্রেট করা। মিউকাস সিক্রেট করলে কি হবে? আচ্ছা দেখো, এটা হলো গিয়ে আমাদের একটা স্টোমাক, ঠিক আছে, আর এটা হলো আমাদের স্টোমাক, আর এটা হলো গিয়ে আমাদের মিউকাসের লেয়ার, ঠিক আছে। এরকম মিউকাসের লেয়ার দিয়ে একটা কাভারিং দেওয়া থাকে। তো যখন আমার এখানে প্রত্যেক দিন HCl আসবে খাবার ডাইজেশনের জন্য, এই HCl আমার স্টোমাককে ড্যামেজ করতে পারবে না। কেন পারবে না? কারণ এখানে আমার একটা মিউকাসের লেয়ার আছে। তো মিউকাসের কাজ হলো মেইনলি একটা মিউকোসাল ব্যারিয়ার ক্রিয়েট করা। ব্যারিয়ার ক্রিয়েট করে স্টোমাককে অ্যাসিড থেকে প্রোটেক্ট করা। ওকে, আচ্ছা, আরও 2 টাইপসের সেল আসছে, চলো দেখি। একটা হলো গিয়ে জি সেলের নাম শুনে বোঝা যাচ্ছে জি ফর গ্যাস্ট্রিন। এর কাজ হবে গ্যাস্ট্রিন সিক্রেট করা, ঠিক আছে। গ্যাস্ট্রিনের কাজ কি? গ্যাস্ট্রিনের কাজও HCl সিক্রেট করা, কিন্তু ইনডাইরেক্টলি। কিভাবে? ইনডিরেক্টলি। মেইনলি এই গ্যাস্ট্রিন কি করে আমি তোমাকে দেখাই। এই গ্যাস্ট্রিন মেইনলি যেটা করে সেটা হলো গিয়ে, এই গ্যাস্ট্রিন উপরে যে এই প্যারাইটাল সেলকে স্টিমুলেট করে তারপরে HCl সিক্রেট করবে। ওকে, একইভাবে আরেকটা সেলের নাম আমি বলি, সেটা হলো এন্টারোক্রোমাফিন সেল। এর কাজ কি? এর কাজ হলো গিয়ে হিস্টামিন সিক্রেট করা। তো এই হিস্টামিন সিক্রেট করে সে কি কাজ করে? সেও HCl সিক্রেট করে, বাট কিভাবে? ইনডিরেক্টলি। ওকে, এটাও সেমভাবে কি করে, এই হিস্টামিনটা পরবর্তীতে গিয়ে আমার এই প্যারাইটাল সেলকে স্টিমুলেট করার পরে প্যারাইটাল সেল থেকে HCl সিক্রেট হয়ে গেল। আচ্ছা ওকে, তাহলে আমরা 5টা কোষের নাম জেনে ফেলছি। 5টা কোষ কী? একটা হলো পেপটিক সেল, একটা প্যারাইটাল সেল, একটা মিউকাস সেল, একটা জি সেল, আর একটা হলো একটা এন্টারোক্রোমাফিন সেল। ওকে, এবার আসো মেকানিজম অফ গ্যাস্ট্রিক জুস সিক্রেশন। আচ্ছা, কিভাবে আমাদের বডিতে HCl সিক্রেট হয় বা কিভাবে বডিতে HCl তৈরি হয়, এটা জানা খুবই ইম্পর্টেন্ট, কারণ এটা বোর্ডের কোশ্চেন, প্লাস এটা ভাইবা কোশ্চেন, প্লাস এটা যে কোনো এক্সামের বেসিকের জন্য খুবই ইম্পর্টেন্ট। আচ্ছা, তো কি হয় দেখো, এটা আমাদের সেই স্টোমাক, আমি আবারও দেখাই, এটা হলো গিয়ে আমাদের সেই স্টোমাক, ঠিক আছে। স্টোমাকে একটা ক্রস সেকশন নিলাম। ক্রস সেকশন নেওয়ার পরে আমরা যদি দেখি এখানে কি আছে, এখানে অসংখ্য গ্যাস্ট্রিক গ্ল্যান্ড আছে, ঠিক আছে। একটা গ্যাস্ট্রিক গ্ল্যান্ডকে আমি বড় করে দেখাই, এই একটা আমাদের গ্যাস্ট্রিক গ্ল্যান্ড। তো এটাকে যদি আমি এই জায়গার একটা ক্রস সেকশন নিয়ে দেখাই, তো দেখা যাবে এই জিনিসটা এইরকম বড়, এবং এখানে পেপটিক সেল আছে এবং 2 পাশে চিপ সেল আছে। 2 পাশে আমি একটু ডিফারেন্ট কালার ইউজ করি। আচ্ছা, 2 পাশে চিপ সেল আছে, একটা চিপ সেল, ঠিক আছে। এই যে দেখো, এই ভিউটাকে আমি এখন নিচে বড় করে আঁকবো। ওকে, চলো আমরা নিচে বড় করে আঁকি। আচ্ছা, মনে করো তো এটা আমাদের একটা চিপ সেল। ওকে, মাঝখানে আমাদের একটা প্যারাইটাল সেল, এটা আমাদের একটা প্যারাইটাল সেল, আর তার নিচে আরেকটা চিপ সেল। ওকে, আর আমাদের এই পাশে একটা ব্লাড ভেসেলস থাকে, ঠিক আছে। এবার আসো যেটা জানার কথা, সেটা হলো গিয়ে দেখো,
আমাদের এই পাশে লুমেন থাকে, ঠিক আছে। তো লুমেন যে সাইডে থাকে সেটারও একটা সাইড আছে, আর এ পাশে আমাদের ব্লাড ভেসেলস থাকে। এটা কি আমাদের ব্লাড ভেসেলস। এটা হলো গিয়ে চিফ সেল, এটাও একটা চিফ সেল, এটাকে প্যারাইটাল সেল। ওকে, আচ্ছা। সো দেখো আমাদের এখন দুইটা সাইড, একটা হলো গিয়ে লুমিনাল সাইড, একটা হলো গিয়ে ব্যাজোল্যাটারাল সাইড। আচ্ছা, তো জিনিসটা কি দেখো, লুমেন যে সাইডে, এই সাইডে তো আমার লুমেন, তো এই সাইডগুলোকে বলা হয় অ্যাপিকাল বা লুমিনাল সাইড, অ্যাপিকাল বা লুমিনাল সাইড, ঠিক আছে, লুমিনাল সাইড। আর এর অপোজিট যে সাইডটা, এই সাইডকে বলা হয় ভ্যাজোল্যাটারাল সাইড, ভ্যাজোল্যাটারাল সাইড। ওকে, বোঝা গেল? তো আসো আমাদের কি হবে আমরা দেখি। ওকে, তো প্রথমে যেটা হয়, আর দেখো এটা তো একটা সেল আর এটা ব্লাড ভেসেলস, এই দুইটার মাঝখানে এই জায়গাটাকে বলা হয় ইন্টারস্টিশিয়াম, ইন্টারস্টিশিয়াম। ওকে, তো আসো আমরা তাহলে বিক্রিয়া শুরু করি। কি হবে প্রথমে, ইন্টারস্টিশিয়ামে আমাদের কার্বন ডাইঅক্সাইড থাকে। কি থাকে? কার্বন ডাইঅক্সাইড। এই কার্বন ডাইঅক্সাইডটা সেলের মধ্যে গেল, যাওয়ার পরে এই কার্বন ডাইঅক্সাইডটা সেলে থাকা পানির সাথে, আচ্ছা, কার্বন ডাইঅক্সাইড সেলের মধ্যে গেল, যাওয়ার পরে সেলে থাকা পানির সাথে সে রিয়াকশান করলো, করার পরে কি তৈরি করবে? কার্বনিক অ্যাসিড H2CO3। কিছুক্ষণের মধ্যে এই কার্বনিক অ্যাসিডটা ডিসোসিয়েট হয়ে যাবে, ভেঙে কি তৈরি করবে? একটা বাইকার্বনেট আয়ন, একটা হলো গিয়ে H+ আয়ন। ওকে, এইবার এই যে দেখো, এই H+ আয়নটা এখন সেলের বাইরে চলে যাবে। কিভাবে যাবে চলো আমরা দেখি, সেলের বাইরে কিভাবে যায়। ওকে, এখানে একটা জিনিস থাকে, সেটাকে বলা হয় হলো গিয়ে প্রোটন পাম্প। ওকে, তো আমাদের কি হবে, এই H+টা কি করবে? এই প্রোটন পাম্পের সাহায্যে এই যে বাইরে চলে গেল। যেহেতু আমাদের বডিতে সমস্ত আয়নের একটা সমতা বা ভারসাম্য থাকে, তো একটা পজিটিভ আয়ন গেলে অবশ্যই একটা পজিটিভ আয়ন বডিতে ঢুকবে। তো দেখো আরেকটা পজিটিভ আয়ন বডিতে ঢুকলো। কে ঢুকলো? পটাশিয়াম। ওকে, এরপরে কি হবে দেখো, অ্যাট এ সেম টাইম এই বাইকার্বনেটটা সেলের বাইরে চলে আসবে। কি দিয়ে বাইরে চলে আসবে? একটা রিসিপ্টর দিয়ে বাইরে চলে আসবে। কি রিসিপ্টর? এই যে, এটাকে বলা হয় বাইকার্বনেট ক্লোরাইড ট্রান্সপোর্টার। ঠিক আছে, আমি ডিটেলস দেখাবো। দেখো তার আগে এই বাইকার্বনেটটা এই যে বাইরে চলে আসলো। কে চলে আসলো? বাইকার্বনেটটা বাইরে চলে আসলো। যেহেতু বডিতে এগেইন আয়নের সমতা থাকবে বা সাম্য অবস্থা থাকবে, তো একটা নেগেটিভ আয়ন বাইরে আসছে, তার বদলে একটা ক্লোরাইড আয়ন ভিতরে চলে আসবে। ঠিক আছে, একটা ক্লোরাইড আয়ন ভিতরে চলে আসলো। কিছুক্ষণ পরে এই ক্লোরাইড আয়নটা এখানে একটা রিসেপ্টর থাকে বা চ্যানেল থাকে, যেটাকে বলা হয় ক্লোরাইড চ্যানেল। কিছুক্ষণ পরে এই ক্লোরাইড আয়নটা এই ক্লোরাইড চ্যানেল দিয়ে বাইরে চলে আসবে। তাহলে দেখো আগে আমরা H+ পেয়ে গেছিলাম, এবার আমরা Cl- পেয়ে গেলাম। এই দুইটা মিলে আমাদের HCl হয়ে গেল। এখন দেখো তো সেলের মধ্যে কেউ আসে কিনা। দেখো সেলের মধ্যে হলো H+ ছিল, সে বাইরে চলে আসছে। ঠিক আছে, তার বদলে একটা পটাশিয়াম ঢুকছে। বাইকার্বনেট ছিল, সেও বাইরে চলে আসছে। তার জন্য যে ক্লোরাইড ঢুকছিল, সেও ঢুকে এই পথ দিয়ে এসে এই যে বাইরে চলে আসছে। তার মানে এখন সেলের মধ্যে শুধু আছে পটাশিয়াম। তো সেল অলওয়েজ একটা জিরো পটেনশিয়ালে থাকে, মানে নিউট্রাল অবস্থায় থাকে। তো তখন সে কি করবে? এই পটাশিয়ামটাকে তার সেল মেমব্রেন দিয়ে বাইরে বের করে দিবে। তার সেল মেমব্রেন দিয়ে এটাকে বলবো আমরা একটা পটাশিয়াম চ্যানেল। এই পটাশিয়াম চ্যানেল দিয়ে কিছুক্ষণ পরে এই পটাশিয়ামটা বডি থেকে বাইরে বের হয়ে যাবে। ওকে, আচ্ছা, তাহলে আমি জিনিসটা আবারও বলি। প্রথমে কি হলো, এটা আমাদের একটা প্যারাইটাল সেল। এই প্যারাইটাল সেলের মধ্যে বাইরে থেকে কার্বন ডাইঅক্সাইড ঢোকার পরে এটা সেলের মধ্যে থাকা পানির সাথে বিক্রিয়া করলো। বিক্রিয়া করার পরে কি তৈরি হলো? কার্বনিক অ্যাসিড তৈরি হলো।
কিছুক্ষণ পর এটা ভেঙে গিয়ে বাইকার্বনেট আয়ন তৈরি করলো এবং অ্যাট দ্য সেম টাইম হাইড্রোজেন আয়ন তৈরি করলো। হাইড্রোজেন আয়ন প্রোটন পাম্পের মাধ্যমে বাইরে চলে আসলো এবং তার বিনিময়ে সেলের ভিতর কে ঢুকলো? পটাশিয়াম। ঠিক আছে, একইভাবে সেম টাইমে বাইকার্বনেটও সেলের বাইরে চলে আসলো ব্যাসাল্যাটেরাল সাইডে এবং বাইকার্বনেট নেগেটিভ আয়নের পরিবর্তে এখানে আমার ক্লোরিন ঢুকলো। ক্লোরিন ঢোকার পরে সে আবার খানিকক্ষণ পরে আবার এই পাশে লুমিনাল সাইডের ক্লোরিন চ্যানেল দিয়ে বের হয়ে গেল। তাহলে এই ক্লোরাইড আর H+ মিলে কি তৈরি করলো? আমাদের HCl। ওকে, আর সেলের ভিতর অলওয়েজ যেহেতু জিরো পটেনশিয়াল থাকবে তাই পটাশিয়ামটা কিছুক্ষণ পরে পটাশিয়াম চ্যানেল দিয়ে বের হয়ে গেল। তো সেলের মধ্যে কোনো পজিটিভ চার্জও নেই, কোনো নেগেটিভ চার্জও নেই, এখন জিরো পটেনশিয়াল। ওকে, এটাই হলো কি আমাদের HCl সিক্রেশনের মেকানিজম। আচ্ছা, তো এবার কি হবে? এবার দেখো এই বাইকার্বনেটটা যেটা, এই বাইকার্বনেট কিছুক্ষণ পরে ব্লাডে অ্যাবজর্ব হয়ে যাবে। ঠিক আছে, বাইকার্বনেট যেহেতু একটা অ্যালকালাইন সাবস্টেন্স বা বেসিক সাবস্টেন্স, তাই বাইকার্বনেট এই যে অ্যাবজর্পশন হয়ে গেল, এই অ্যাবজর্পশনটাকে হওয়াকে বলা হয় অ্যালকালাইন টাইড। মানে আমাদের রক্তে একটা বেসিক বা অ্যালকালাইন বেড়ে গেল, এটাকে বলা হয় অ্যালকালাইন টাইড। ঠিক আছে, কেন এটা হয়? আচ্ছা, আমরা তো সাধারণত 3 বার খাই, তাই না? 3 বার খাবার খেলাম বা যতবারই খাই, খাওয়ার পরে সেই খাবারকে হজম করার জন্য কে সিক্রেট হলো? খাবারকে হজম করার জন্য সিক্রেট হলো আমাদের HCl। ঠিক আছে, যখনই HCl সিক্রেট হলো এই পাশ থেকে বাইকার্বনেটও আমার ব্লাডের মধ্যে ঢুকে গেল। ঠিক আছে, তার মানে প্রত্যেকবার খাওয়ার পরে যতবারই HCl সিক্রেট হবে বাইকার্বনেটও আমার ব্লাডে বেড়ে যাবে। এই বেড়ে যাওয়াকে কি বলবো? অ্যালকালাইন টাইড। তাহলে এখন কথা হলো কি, আমাদের কি সবসময় এই ব্লাডের মধ্যে বাইকার্বনেট বেশি থাকবে? কখনোই কমবে না। হ্যাঁ, কমে যাবে। এটা শুধুমাত্র খাওয়ার পরে বেশি হয় এবং খাওয়ার কিছুক্ষণ পরে অ্যাবাউট 30 মিনিটস পরে এটা আবার নর্মাল হয়ে যাবে। কিভাবে নর্মাল হয়ে যাবে? ইউরিন দিয়ে তখন আমাদের বাইকার্বনেট বডির বাইরে বের হয়ে যাবে। ওকে, অনেক সময় এই অ্যালকালাইন টাইডকে বলা হয় পোস্ট প্রান্ডিয়াল অ্যালকালেমিয়া। প্রান্ডিয়াল অ্যালকালেমিয়া কেন এটাকে বলা হয়? পোস্ট প্রান্ডিয়াল মানে হলো খাওয়ার পরে আমার অ্যালকালাইন বেড়ে যাচ্ছে ব্লাডে, মিয়া মানে ব্লাড, অ্যালকালাইন ব্লাডে বেড়ে যাচ্ছে, তাই এটাকে বলবো পোস্ট প্রান্ডিয়াল অ্যালকালেমিয়া। ওকে, আচ্ছা, এবার একটা খুবই বেসিক জিনিস শিখাই, সেটা হলো গিয়ে ইউনিপোর্ট, সিমপোর্ট আর অ্যান্টিপোর্ট। ওকে, জিনিসগুলো কি কি? আচ্ছা, ইউনিপোর্ট দেখো, মনে করো এটা আমাদের সেল মেমব্রেন। ওকে, আর এটা হলো আমাদের একটা প্রোটিন। যখন আমাদের সেল মেমব্রেন দিয়ে কোনো একটা সাবস্ট্যান্স ইউনিডাইরেকশনালি ঢুকবে, কোনো একটা সাবস্ট্যান্স ইউনিডাইরেকশনালি ঢুকবে, দেখো এদিকেই আসতেছে শুধু ইউনিডাইরেকশনালি, তখন আমরা সেটা কি বলবো? ইউনিপোর্ট। তো এরকম অনেক এক্সাম্পল আছে। ঠিক আছে, কি কি এক্সাম্পল আছে চলো আমরা দেখি। আচ্ছা, প্রথমে সাধারণত আমাদের ইউনিপোর্ট যেটা, সেটার একটা এক্সাম্পল হলো গিয়ে, তোমরা কি কখনো নিউরন দেখছো তো অবশ্যই, তাই না? তো এরকম আমরা একটা পড়ছি না যে এরকম নিউরন থেকে টার্মিনাল নব এসে শেষ হয় এবং এখানে একটা সেল থাকে, এখানে ক্যালসিয়াম এসে ডিরেক্ট এটার মধ্যে ঢোকে। তো এইটা হলো একটা ইউনিপোর্টের উদাহরণ। ঠিক আছে, শুধুমাত্র ফ্লো একদিকে ফ্লো হয়, এটাকে বলা হয় ইউনিপোর্ট। ঠিক আছে, তো কি হবে? এটা ক্যালসিয়াম চ্যানেল ইন পোস্ট সিনাপটিক মেমব্রেন। আরেকটা আছে, সেটা হলো গিয়ে গ্লুকোজ ট্রান্সপোর্ট যে সিস্টেমটা, সেটাও ইউনিডাইরেকশনালি হয়। এবার আসো সিমপোর্ট কি? এটা মনে করো একটা মেমব্রেনের মাঝখানে এখানে হলো আমাদের মেমব্রেন প্রোটিন দিয়ে এখন আমার দুইটা আয়ন ঢুকবে, দুইটা আয়নই যখন সেম ডিরেকশনে ঢুকবে সেটাকে আমরা বলবো সিমপোর্ট মানে সেম বা একই। তো যখন দুইটা আয়ন মেমব্রেন প্রোটিন দিয়ে সেম ডিরেকশনে বা ইউনিডাইরেকশনালি ঢুকবে তখন আমরা সেটাকে বলবো সিমপোর্ট। আচ্ছা, এটার এক্সাম্পল কি আছে? এটার এক্সাম্পল আছে সোডিয়াম অ্যান্ড গ্লুকোজ কোট্রান্সপোর্ট। ওকে, কোট্রান্সপোর্ট, এটার
কথা তোমরা মোটামুটি জানো, কিন্তু তোমরা এখন মনে করতে পারতেছো না। আমি একটা খুব সুন্দর এক্সাম্পল দিই। যখন তোমরা স্যালাইন বানাইছো তো বাসায়, তাই না সবাই? তো স্যালাইন বানাতে সাধারণত আমরা কী করি, 500 ml ওয়াটার নিই, তারপরে হলো 2-3 চামচ চিনি বা গুড় দিই, তারপরে কি করি, 1 চিমটে লবণ দিই। তোমাদের কি কখনো মনে হয়েছে যে আপু মানে কেন আমরা লবণ দিব, কেন আমরা চিনি দিব? তো আসলে কি হয়, আমরা স্যালাইন কখন খাই? স্যালাইন খাই হলো আমরা ডায়রিয়া হলে, তাই তো? ডায়রিয়া হলে আমাদের বডি থেকে মেইনলি কি লস হয়? সোডিয়াম লস হয়, সোডিয়াম লস হয়ে যায়। তো এইটাকে পূরণ করার জন্যই আমরা হলো স্যালাইন খাই। এখন কথা হলো গিয়ে, ঠিক আছে ভালো কথা, স্যালাইন যখন খাবো তাহলে আমি ওয়াটার আর শুধু সল্ট দিয়েই খাই, আমার তো সোডিয়ামই চলে যাচ্ছে। ওয়াটার আর সল্ট খেলেই তো আমি সোডিয়াম পেয়ে গেলাম, গ্লুকোজ কেন খাবো? এটাই তো মেইন ট্রিক্স। তো আমাদের বডিতে যেটা হয় সেটা হলো কি, আমাদের বডির সমস্ত জায়গায় যে সিম্পোর্ট সিস্টেমটা থাকে তারা মেইনলি সোডিয়াম আর গ্লুকোজকে একসাথে ক্যারি করে। ইউনিডাইরেকশনাল গ্লুকোজ চ্যানেল খুবই কম। তো ধরো তুমি শুধু সল্ট খেলে, বডিতে এরকম ইউনিডাইরেকশনাল সোডিয়াম পোর্ট আছে 5-6টা, সেখান থেকে যদি 5-6টা সোডিয়াম তোমার বডিতে ঢোকে, তোমার কি কোনো কাজে লাগবে এত সোডিয়াম লস হওয়ার পর? না, লাগবে না। এই জন্য তুমি যদি গ্লুকোজ, চিনি অথবা সোডিয়াম একই সাথে খাও, তাহলে কি হবে, তারা দুইজনই অ্যাট এ সেম টাইম সেম ইউনিডিরেকশনালি ঢুকবে। কারণ দুইজন সিম্পোর্টের মাধ্যমে, একজন সোডিয়াম ঢোকে একজন গ্লুকোজ ঢোকে, খুব তাড়াতাড়ি তোমার বডিতে সোডিয়ামের যে অভাবটা সেটা পূরণ হয়ে যাবে। এই জন্যই আমরা স্যালাইনে সোডিয়ামের সাথে বা সল্টের সাথে চিনি বা গ্লুকোজ বা গুড় এইগুলো ইউজ করি। বোঝা গেছে? আচ্ছা, ভেরি গুড। এরপরে আসো অ্যান্টিপোর্ট কি। অ্যান্টিপোর্ট হলো গিয়ে, মনে করো এটা এগেইন আমার একটা সেল মেমব্রেন, এবং এটা হলো গিয়ে আমাদের একটা প্রোটিন। যখন এই প্রোটিন দিয়ে 2টা আয়ন ঢুকবে, বাট দুইজন 2 ডিরেকশনে ঢুকবে, একজন এদিকে ঢুকবে আরেকজন এদিকে বাইরে যাবে, সেটাকে আমরা বলবো অ্যান্টিপোর্ট। অ্যান্টি মানে কি? অপোজিট বা বিপরীত। অ্যান্টি মানে কি? অপোজিট বা বিপরীত। তো যখন একটা প্রোটিন দিয়ে একজন এদিকে ঢুকবে আরেকজন এদিক থেকে বের হয়ে যাবে, সেটাকে আমরা বলবো অ্যান্টিপোর্ট। বোঝা গেছে? কে আছে এরকম খুবই তোমাদের নাম করা চেনাশোনা পার্সন? সেটা হলো কি সোডিয়াম পটাশিয়াম এটিপিএস পাম্প। মনে করে দেখো, একজন সোডিয়াম হলো ভিতরে ঢোকে আর হলো পটাশিয়াম বের হয়ে যায়। ঠিক আছে, তাহলে আমি আবারও একটু শর্টকাটে বলি। ইউনিপোর্ট কি? একটা আয়ন ইউনিডিরেকশনালি ঢুকবে। সিম্পোর্ট কি? 2টা আয়ন ঢুকবে, দুইজনই সেম ডিরেকশনে অ্যাট এ সেম টাইম ঢুকবে। অ্যান্টিপোর্ট কি? একজন ঢুকবে অ্যাট এ সেম টাইম একজন বের হবে। এটাই হলো কি আমাদের অ্যান্টিপোর্ট। তাহলে দেখো, আমি যে এখানে এতগুলো আয়ন দেখালাম, দেখো তো এই H+ বাইরে গেল আর K+ পটাশিয়াম ভিতরে ঢুকলো, দুইটা কি অপোজিট ডিরেকশনে যাচ্ছে না? তাহলে এটা কি হতে পারে? ওকে, ভেরি গুড, এটা হলো অ্যান্টিপোর্ট। একইভাবে দেখো, বাইকার্বনেট বাইরে চলে যাচ্ছে আর ক্লোরাইড ভিতরে ঢুকতেছে, একই জায়গায় তারা 2টা ডিরেকশনে যাচ্ছে, তাহলে এটা কি হতে পারে? এটাও অ্যান্টিপোর্ট। ভেরি গুড। আচ্ছা, বোঝা গেল। এরপরে আসো খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন, এটা অনেক আগে ডিউ কোশ্চেন ছিল, এখনও আসে নাই রিসেন্ট কোনো কোশ্চেনে, বাট এটা জানা খুবই জরুরি যে কিভাবে আমাদের গ্যাস্ট্রিক অ্যাসিড সিক্রেশন হয়, বা আমাদের কখন গ্যাস্ট্রিক অ্যাসিড সিক্রেশন হয়। এতক্ষণ কি দেখালাম যে এই সেল কিভাবে তৈরি হচ্ছে, কিন্তু এখন কথা হলো কি কখন তৈরি হবে, আমাদেরকে অল টাইম তৈরি হবে নাকি কখন তৈরি হবে। তো চলো আপনারা একটু সেটা দেখে নিই, কখন আমাদের কোন কোন সময় এই সেল তৈরি হবে। তো সেটা বোঝার জন্য আগে আমরা একটা ফিগার দেখব। ঠিক আছে, আচ্ছা চলো এখানে আমরা একটা ফিগার দেখি। আচ্ছা, তো যেটা বলতেছিলাম সেটা হলো কি, মনে করো এটাই সেই স্টোমাক। ওকে, একটু বড় করে দেখাই। স্টোমাকের এখান থেকে তুমি কেটে নিলে, কেটে নেওয়ার পরে কি পাইলা? অনেকগুলো গ্যাস্ট্রিক গ্ল্যান্ড। এখানে একটা গ্যাস্ট্রিক গ্ল্যান্ড কাটার পরে কি পাইলা? এরকম বড় একটা গ্যাস্ট্রিক গ্ল্যান্ড। এই গ্যাস্ট্রিক গ্ল্যান্ডে এবার আরেকটু বড় করে এখানে দেখলা, দেখার পরে কি দেখলে? এখানে কিছু সেল আছে, তাই তো? কি সেল? একটা আছে হলো গিয়ে পেপটিক সেল বা চিফ সেল, একটা আছে প্যারাইটাল সেল, একটা আছে ইসিএল সেল মানে ইন্টারক্রোমাফিন লাইক সেল, আর কিছু মিউকাস সেল। ঠিক আছে, এইগুলোকে আমরা এখন এত বড় করে দেখাবো। ওকে, তো চলো আঁকি, এর নিচে চলো যাই।
ওকে, মনে করো এটা আমাদের সেই প্যারাইটাল সেল, ঠিক আছে, এটা আমাদের সেই প্যারাইটাল সেল। ওকে, প্যারাইটাল সেলের পাশে আমি এখানে একটা চিপ সেল আঁকাই, এখানে একটা চিপ সেল আঁকাই। আচ্ছা, আর এ পাশে আমরা একটা আঁকাবো, সেটা হলো কি জি সেল। এটা হলো কি আমাদের একটা জি সেল, লিখে ফেলি, এটা হলো কি আমাদের একটা জি সেল। এটা কি ছিল? এটা ছিল আমাদের চিপ সেল, আর এটা ছিল আমাদের প্যারাইটাল সেল। আচ্ছা, এই সব কিছুর পরে আরেকটা সেল আঁকাবো, যেটার নাম আমি বলি নাই, একটু পরে বলবো। সেটা হলো কি আমাদের ডি সেল। আর উপরে একটা সেল আঁকাবো, সেটা হলো কি আমাদের মিউকাস সেল, ঠিক আছে, মিউকাস সেল। ওকে, এবার কথা হলো আপু আরেকটা সেল আছে এন্টারোক্রোমাফিন সেল। হ্যাঁ, ওইটাকে আমি এখন এখানে আঁকাবো, এন্টারোক্রোমাফিন সেল। আবার ওকে, এন্টারোক্রোমাফিন সেল। ওকে, এখন আমাকে বলবা তোমরা আপু এটা তো পাশেই ছিল, পিছনে কিভাবে গেল? দেখো, এটা মেইনলি এখানেই থাকে, এই ধরো এখানেই থাকবে এন্টারোক্রোমাফিন সেল, ইসি এল সেল, বাট জিনিসটা হলো এখানে একটু পিছন করে এরকম থাকে, ঠিক আছে। তো আমি এখন এত সব কিছু না আঁকাই, জাস্ট এতটুকু আঁকালাম, কারণ এখানে অনেক কিছু বোঝাতে হবে তাই। ওকে, তো আসো, এটা হলো গিয়ে আমাদেরকে সেই এন্টারোক্রোমাফিন লাইক সেল। ওকে, কি হয় দেখো, এই এন্টারোক্রোমাফিন লাইক সেল থেকে যে সিক্রেশনটা হয়, সেই সিক্রেশনটাকে বলা হয় হিস্টামিন। হিস্টামিন হলো, এই হিস্টামিন সিক্রেট হওয়ার পরে কি হয়, সেটা হলো প্যারাইটাল সেলে গিয়ে লাগে। প্যারাইটাল সেলে একটা রিসিপ্টর থাকে, সেটাকে বলা হয় H2 রিসিপ্টর। এই হিস্টামিন করে কি, এখান থেকে সিক্রেট হয়ে গিয়ে এই H2 রিসিপ্টরে যে লাগে, ঠিক আছে, লাগলো। লাগার পরে কি হবে, তখন সে প্যারাইটাল সেলকে স্টিমুলেট করে। স্টিমুলেট করে কি করে, প্যারাইটাল সেল থেকে তখন এই সেল সিক্রেট হয়। তো এই সেল কীভাবে তৈরি হয় এটা তো বলেই দিছি, কিন্তু কোন রেসপন্সে বা কিসের জন্য সিক্রেট হয় সেটা এখন বললাম। কিভাবে সিক্রেট হয়, এই যে বললাম এন্টারোক্রোমাফিন সেল, এটা থেকে হিস্টামিন আসে, আসার পরে এইটা এখান থেকে সিক্রেট হয়ে প্যারাইটাল সেল একটা রিসিপ্টরে লাগে, তখন প্যারাইটাল সেল স্টিমুলেট হয়, স্টিমুলেট হয়ে এই সেল সিক্রেট করে। বোঝা গেছে? আরেকভাবে সিক্রেট হতে পারে, কিভাবে, মনে করো এই যে সেই পাশে গ্যাস্ট্রিন সেল, এই যে জি সেল, জি সেল থেকে একটা সিক্রেশন আসে, সেটাকে কি বলা হয়, গ্যাস্ট্রিন, ঠিক আছে, গ্যাস্ট্রিন। এই গ্যাস্ট্রিন কি করে, এখান থেকে সিক্রেট হয়ে 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 এখানে যায়, এখানে যে একটা রিসিপ্টরের সাথে সে লাগে, এটাকে বলা হয় সিসিকেবি। নাম মনে না রাখলেও চলবে, এটাকে বলা হয় কোলেসিস্টোকাইনিন বি। এইখানে যখন লাগার পরে কি হবে, এখানকেও স্টিমুলেট করবে, সে কি করবে, প্যারাইটাল সেলকে স্টিমুলেট করবে, এই সেল সিক্রেট হবে। আমি আবারও বলি, কি হলো যে এটা হলো কি আমাদের জি সেল, এই জি সেল থেকে গ্যাস্ট্রিন আসলো, গ্যাস্ট্রিন সিক্রেট হওয়ার পরে সে প্যারাইটাল সেলে একটা রিসেপ্টরের সাথে বাইন্ড করলো, বাইন্ড করার পরে সে আবার প্যারাইটাল সেলকে স্টিমুলেট করবে, করার পরে প্যারাইটাল সেল তখন এই সেল সিক্রেট করলো। ওকে, বোঝা গেছে? এটা হলো ডিরেক্ট মেকানিজম। আরেকটা ইনডিরেক্ট মেকানিজমও আছে, কি সেটা আমি তোমাকে বলতেছি, দাঁড়াও। দেখো, এখানে ব্লাড ভেসেলস থাকে, ঠিক আছে, অনেক সময় করে কি, গ্যাস্ট্রিন সিক্রেট হওয়ার পরে মিশে যায়, এখানে এসে এই যে ব্লাডের সাথে মিশে যায়, এই যে ব্লাডের সাথে মিশে গেল, ব্লাডের সাথে মিশে সে একটা জায়গায় যায়, কার কাছে যায়, এই এন্টারোক্রোমাফিন সেলের কাছে যায়। যাওয়ার পরে সে এন্টারোক্রোমাফিন সেলকে বলে, এবার বাবা তুমি হিস্টামিন সিক্রেট করো, করে তারপরে এই সেল সিক্রেট করো। তাহলে কি হলো, একটা হলো গ্যাস্ট্রিন ডিরেক্ট প্যারাইটাল সেলকে স্টিমুলেট করলো, করে এই সেল সিক্রেট করলো, আরেকটা হলো এই গ্যাস্ট্রিন সিক্রেট হওয়ার পরে সেটা আমাদের ব্লাড ভেসেলে মিশে গেল, ব্লাড ভেসেলের মাধ্যমে সে একটা সেলের কাছে গেল, কার কাছে গেল, এন্টারোক্রোমাফিন সেলের কাছে গেল, গিয়ে বললো তুমি হিস্টামিন সিক্রেট করো। সেই হিস্টামিন সিক্রেট হওয়ার পরে সে আবার প্যারাইটাল সেলকে স্টিমুলেট করলো, করে আমার এই সেল সিক্রেট করলো। ওকে, আচ্ছা, এটা গেল গ্যাস্ট্রিনের কথা। এরপরে আরেকটা কথা হলো গিয়ে আমাদের একটা নার্ভ আছে, এই নার্ভের কথা তোমরা অনেকেই শুনছো, ভ্যাগাস নার্ভ। ওকে, ভ্যাগাস নার্ভ। ওকে, তো জিনিসটা হলো আমাদের তো নার্ভাস সিস্টেম আছে, নার্ভাস সিস্টেমের মধ্যে হলো একটা নার্ভাস সিস্টেম হলো অটোনমিক নার্ভাস সিস্টেম, তাই না? অটোনমিক নার্ভাস সিস্টেমের কাজ কি? আচ্ছা আমি একটু বলে নিই।
অটোনমিক নার্ভাস সিস্টেম। এই অটোনমিক নার্ভাস সিস্টেমের মধ্যে দুইজন আছে, একটা হলো প্যারাসিম্প্যাথেটিক, একটা হলো সিম্প্যাথেটিক, তাই তো। তো প্যারাসিম্প্যাথেটিক মেইনলি আমাদের কাজ করে রেস্টে আর ডাইজেস্টে। তার মানে আমাদের যত খাবার হজম করা, ডাইজেস্ট বলো, অ্যাবজর্পশন বলো, মেটাবলিজম বলো, কে কাজ করবে? প্যারাসিম্প্যাথেটিক। প্যারাসিম্প্যাথেটিকের মধ্যে স্পেশালি কোন নার্ভ? সেটা হলো 10 নাম্বার ভ্যাগাস নার্ভ। ওকে, বোঝা গেছে? তো এই ভ্যাগাস নার্ভকে আমরা এখন আঁকাচ্ছি। এটা হলো আমাদের একটা ভ্যাগাস নার্ভের নিউরন, ঠিক আছে? এই যে এই ভ্যাগাস নার্ভ থেকে কি হবে? ভ্যাগাস নার্ভ থেকে অ্যাসিটাইল কোলিন আসবে। ভ্যাগাস নার্ভ থেকে কি আসবে? অ্যাসিটাইল কোলিন। আচ্ছা, আমি আবার অ্যাসিটাইল কোলিন আসবে। এই অ্যাসিটাইল কোলিন কি করবে? এ এসে প্যারাইটাল সেলকে স্টিমুলেট করবে। এখানে একটা রিসিপ্টরের সাথে লাগবে, সেটার নাম হলো M3। M3-র সাথে লাগার পরে সে প্যারাইটাল সেলকে স্টিমুলেট করবে, করে এই সেল সিক্রেট করবে। আমি আবারও বলি, শোনো, সেটা হলো গিয়ে আমাদের একটা নার্ভাস সিস্টেম আছে, প্যারাসিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেম। সেটা মিলে আমাদের ডাইজেশনে হেল্প করে। কোন নার্ভের মাধ্যমে? আমাদের ক্রেনিয়াল নার্ভ 10, যে ভ্যাগাস নার্ভ, সেটার মাধ্যমে। ওকে, তো কিভাবে সাহায্য করে? সেটা হলো, এটা আমাদের একটা ভ্যাগাস নার্ভ। এই ভ্যাগাস নার্ভ থেকে আমাদের সিক্রেট হয় একটা অ্যাসিটাইল কোলিন, ঠিক আছে? অ্যাসিটাইল কোলিন কি করে? অ্যাসিটাইল কোলিন সিক্রেট হওয়ার পরে সে আসবে, এসে আমার প্যারাইটাল সেলে একটা রিসিপ্টরের সাথে লাগবে। লাগার পরে সে প্যারাইটাল সেলকে স্টিমুলেট করবে, করার পরে প্যারাইটাল সেল থেকে আমার এই সেল তৈরি হবে। বলতে গেলে এটা হলো ডিরেক্ট মেকানিজম। ইনডিরেক্ট মেকানিজম কি? ইনডিরেক্ট মেকানিজম হলো ইনডিরেক্টের মতো। ইনডিরেক্টের মতো মানে সে আসবে, এসে হলো এখানে এন্টারোক্রোমাফিন সেলকে স্টিমুলেট করবে। করার পরে এই যে এন্টারোক্রোমাফিন সেলের মধ্যে ঢুকে যাওয়ার পরে এন্টারোক্রোমাফিন হিস্টামিন সিক্রেট করবে। সেই হিস্টামিন পরবর্তীতে প্যারাইটাল সেলকে স্টিমুলেট করবে। ওকে, অ্যাসিটাইল কোলিন আসলো, সে এসে এন্টারোক্রোমাফিন সেলে ঢুকে এন্টারোক্রোমাফিন থেকে হিস্টামিন রিলিজ করলো। হিস্টামিন যে রিসেপ্টরের সাথে বাইন্ড করার পরে এই সেল সিক্রেট হলো। বোঝা গেছে? তো এটাই হলো মেইনলি আমার কিভাবে সিক্রেট হয়। তো আসো তাহলে আমরা রেগুলেশনের পাথওয়েটা পড়ে ফেলি। কি হয় দেখো, এটা তোমরা ইন্টারে পড়ে ফেলছো যে গ্যাস্ট্রিক অ্যাসিড রেগুলেশনে দুইটা ফেজ থাকে। একটা হলো সেফালিক ফেজ, এটা হলো অ্যাবাউট 10%, এটা হলো অ্যাবাউট 30%। আর গ্যাস্ট্রিক ফেজ হলো গিয়ে 60%, আর ইন্টেস্টিনাল ফেজ 10%। তো এখানে কি হয় দেখো, যখন তুমি কোনো খাবারের গন্ধ পাও বা টেস্ট করো বা চাবাও বা গিলে ফেলো বা মুখে যখন খাবার নাও, তখন কি হয় যে দেখো, মুখে যখন খাবার নাও তখন এই সেন্সটা তোমার ব্রেনে চলে যায়। ব্রেনে কোথায় যায়? হাইপোথ্যালামাসে। হাইপোথ্যালামাস বুঝতে পারে যে তুমি এবার কিছু খাচ্ছ। হাইপোথ্যালামাসে আমাদের অ্যাপেটাইট সেন্টার থাকে। তখন কি করে হাইপোথ্যালামাস থেকে একটা সিগন্যাল সে আসে, কাকে দেয়? এখানে ভ্যাগাস নার্ভ 10 থাকে, এইখানে থাকে, ঠিক আছে? সেই 10কে বলে তুমি এবার যাও যে স্টোমাককে বলো এই সেল সিক্রেট করতে। এই দেখো, এখন স্টোমাক থেকে এই সেল সিক্রেট হবে। বোঝা গেছে? এটাই হলো মেকানিজম। এটা মজার বিষয় কি জানো, আমাদের ব্রেনে হাইপোথ্যালামাসে পাশাপাশি থাকে হলো হাংরি সেন্টার আর অ্যাংরি সেন্টার, আর নিচে থাকে হলো উপরে থাকে হলো গিয়ে হাংরি সেন্টার অ্যান্ড অ্যাংরি সেন্টার, আর নিচে থাকে হলো স্যাটাইটি সেন্টার আর হ্যাপি সেন্টার। তো দেখবা বেশিরভাগ মানুষের ক্ষুধা লাগলে রাগ হয়ে যায়। কারণ কি জানো, যখন এই সেন্টারটা স্টিমুলেট হয়, পাশে থাকার জন্য এই সেন্টারটাও স্টিমুলেট হয়ে যায়, তখন মানুষ রেগে যায়। এরপরে যখন খাওয়া শেষ, তার স্যাটাইটি হয়ে গেছে, পেট ভরে গেছে, মন ভালো হয়ে গেছে, তখন সে হ্যাপি হয়ে যায়। ওকে, আচ্ছা। আর গ্যাস্ট্রিক ফেজ তো বলেই ফেলছি যে যখন খাবার স্টোমাকে আসবে তখন স্টোমাক ডিস্টেনশন হবে, স্টোমাক বুঝতে পারবে যে ওখানে খাবার আসছে, তখন সে কী করবে? প্যারাইটাল সেল থেকে এই সেল সিক্রেট করবে আর জি সেল থেকে গ্যাস্ট্রিন সিক্রেট করবে। বোঝা গেল? আচ্ছা, আশা করি এগুলো সব বোঝা গেছে। এরপরে আসো, যেটা আমাদের মেইন আজকে আরেকটা টপিক ছিল, এটা হলো গ্যাস্ট্রো ছিল, আরেকটা ছিল হলো স্যালাইভারি সিক্রেশনস। আচ্ছা, তার আগে আমি একটা কথা বলি, সেটা হলো কি খুবই ইম্পর্টেন্ট বিষয় যেটা বলতে চাইছিলাম, ইন্ট্রিনসিক ফ্যাক্টর অফ গ্যাসেল জিনিসটা কি। আচ্ছা, আমরা তো প্যারাইটাল সেলের নাম শিখছি, তাই না? প্যারাইটাল সেল থেকে দুইটা জিনিস আসে, একটা হলো গিয়ে HCl, একটা হলো গিয়ে ইন্ট্রিনসিক ফ্যাক্টর অফ গ্যাসেল। জিনিসটা কি জিনিস আসলে?
এটা হলো কি একটা প্রোটিন, ঠিক আছে। এটা আমাদের ভিটামিন B12 সাথে বাইন্ড করে, ইন্ট্রিনসিক ফ্যাক্টর অফ ক্যাসেল। বাইন্ড করার পরে কি হয়, বাইন্ড করে জিনিসটাকে প্রোটেকশন দেয়। আগে আগে কার থেকে প্রোটেকশন দেয়, HCl থেকে প্রোটেকশন দেয়। এবং এই বাইন্ডের এই জিনিসটা আমাদের টোটাল স্মল ইন্টেস্টাইন দিয়ে যায়। কে যাচ্ছে এখন এখান দিয়ে যাচ্ছে ভিটামিন B12 প্লাস ইন্ট্রিনসিক ফ্যাক্টর অফ ক্যাসেল। যাওয়ার পরে টার্মিনাল আইলিয়াম এখানে এসে শুধু ভিটামিন B12টা অ্যাবজর্ব হয়ে যায়, ইন্ট্রিনসিক ফ্যাক্টর অফ ক্যাসেল যেতে পারে না, সে আবার ফিরে আসে। মানে এটা কাইন্ড অফ ওই রকম যে যখন ভিটামিন B12 কাজে লাগছে তখন ইন্ট্রিনসিক ফ্যাক্টর অফ ক্যাসেলের সাথে ছিল, সে পুরা ইন্টেস্টাইন ওর সাথে গেছে প্রোটেকশন দিচ্ছে ওকে। তারপর টার্মিনাল আইলিয়ামে এসে B12 অ্যাবজর্পশন হয়ে গেল, আর ইন্ট্রিনসিক ফ্যাক্টর অফ ক্যাসেল ওকে আর নিল না। ওকে, তো এখন কথা বলি কি, তোমরা একটা জিনিসের নাম শিওর শুনছো, সেটা কি বলো তো? পার্নিশিয়াস অ্যানিমিয়া। বায়োকেমিস্ট্রিতে তো শুনেই থাকবা পার্নিশিয়াস অ্যানিমিয়া। জিনিসটা কি? জিনিসটা হলো একটা অটোইমিউন রোগ। অটোইমিউন ডিজিজ বা রোগ কি জিনিস? আচ্ছা, সেটা হলো কি আমাদের বডির ইমিউন সিস্টেম আছে বা ফাইট করার সিস্টেম আছে বা প্রোটেকশন সিস্টেম আছে। ওকে, সেটাকে বলি আমরা ইমিউন সিস্টেম। এই ইমিউন সিস্টেমের কাজ কি, আমাদের বডিতে ধরো কোনো ভাইরাস, ব্যাকটেরিয়া বা প্যাথোজেন ঢুকে গেল, তাকে মেরে ফেলা, যাতে আমাদের বডির কোনো ক্ষতি সে না করতে পারে, ঠিক আছে। তো ওর কাজ মেইনলি বাইরে থেকে আসা ব্যাকটেরিয়া, প্যাথোজেন এগুলোকে মারবে। কিন্তু মনে করো সে কখনো ভুল করে বা তোমার সাথে বেইমানি করে তোমার সেলগুলোকেই মারতে শুরু করলো, তখন সেটাকে বলা হয় অটোইমিউন ডিজিজ। কি হয় তখন? সেই ইমিউন কোষগুলো আমার বডির কিছু সেলকে ধ্বংস করে দেয়, যেখানে সেলগুলোকে ধ্বংস করে দেয় সেই সেলের কাজটা নষ্ট হয়ে যায়। তো যখন পার্নিশিয়াস অ্যানিমিয়া হয়, এই পার্নিশিয়াস অ্যানিমিয়াতে কি হয়, এটা একটা অটোইমিউন ডিজিজ। আমার বডির ইমিউনিটি এই প্যারাইটাল সেলকে ধ্বংস করে দেয়। ওকে, তো প্যারাইটাল সেলকে ধ্বংস করে দিলে কে তৈরি হবে না? ইন্ট্রিনসিক ফ্যাক্টর অফ ক্যাসেল তৈরি হবে না। ইন্ট্রিনসিক ফ্যাক্টর অফ ক্যাসেল যদি তৈরি না হয়, তাহলে এই ভিটামিন B12কে কেউ ক্যারি করে নিয়ে যাবে না, তখন ভিটামিন B12ও অ্যাবজর্পশন হতে পারবে না। এখন দেখো, ভিটামিন B12 হলো খুবই একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর বা ভিটামিন, আমাদের আরবিসি তৈরিতে অনেক কাজে লাগে। আরবিসি ডিফারেন্সিয়েশন অ্যান্ড ম্যাচুরেশন, সোজা বাংলায় মনে রাখো যে আরবিসি তৈরিতে অনেক হেল্প করে, ঠিক আছে। তো যখন ভিটামিন B12 থাকবে না, তখন আরবিসিও ঠিকঠাক তৈরি হতে পারবে না, তার মানে কম আরবিসি তৈরি হবে। আর কম আরবিসি তৈরি হওয়া মানে কম হিমোগ্লোবিন, তার মানে কি এখন অ্যানিমিয়া হবে। তো যেহেতু এটা বিজ্ঞানী পার্নিশিয়াস আবিষ্কার করছিল, তাই তার নাম অনুসারে এই অ্যানিমিয়াটা হয়। তো মেইনলি এটা স্পেশাল নাম দেওয়ার কারণ, এটা একটা অটোইমিউন ডিজিজ। এটা করে কি, প্যারাইটাল সেলকে ধ্বংস করে দেয়। ধ্বংস করার পরে ইন্ট্রিনসিক ফ্যাক্টর অফ ক্যাসেলও ধ্বংস হয়ে যায়, তখন B12ও ধ্বংস হয়ে যায়। মানে B12ও কারোর সাথে লিঙ্কড করে অ্যাবজর্পশন হতে পারবে না, তো B12 ডেফিসিয়েন্সি হবে, আর তার জন্য মেইনলি আমাদের এই অ্যানিমিয়াটা হবে। এখন কথা হলো কি, আপু বুঝলাম সবই কথা, তো HClও তো আসে, ওইটা কি হবে? ওইটাও সেম কথা হবে। তো প্যারাইটাল সেল যেহেতু নাই, তাহলে কি HClও থাকবে না। HCl এই যে থাকে না, এই কন্ডিশনটাকে বলা হয় অ্যাক্লোরোহাইডিয়া। অ্যাক্লোরোহাইডিয়া মানে কি, নো HCl। বোঝা গেছে? আচ্ছা, এবার আসো, ভাইবা বোর্ডে খুব কমন একটা কোশ্চেন ফেস করবা বা আইটেম টেবিলে অলরেডি ফেস করে ফেলছো হয়তো, সেটা হলো গিয়ে, আচ্ছা ভালো কথা, তোমার স্টোমাক যেটা তুমি এতক্ষণ ধরে বললা, তোমার স্টোমাক তো কী কাজ করে? প্রোটিন ডাইজেশন হেল্প করে, তাই না? তাহলে স্টোমাক তো নিজেই একটা প্রোটিন, ও কেন ডাইজেস্ট হয়ে যাচ্ছে না? এটা কখনো ভেবে দেখছো? আচ্ছা, এটা আমিই বলে দিই কেন হয় না। দেখো, হয় কি, এই স্টোমাকের উপরে খুব পুরো একটা লেয়ার থাকে মিউকাসের, ঠিক আছে, পুরো একটা লেয়ার থাকে মিউকাসের। তো এই মিউকাস থাকার জন্য যখন আমাদের HCl সিক্রেট হয়, এই HCl আমার ডিরেক্ট স্টোমাকে যে প্রোটিন তার সংস্পর্শে আসতে পারে না। সো তার মানে এখানে প্রোটিন ডাইজেস্ট হওয়ার কোনো কোশ্চেন নাই, ঠিক আছে। ইভেন পেপসিনও যেন এই প্রোটিনের সংস্পর্শে আসতে পারে না। তো এখানে ডাইজেস্ট মানে কোনোভাবে আমার স্টোমাক প্রোটিন ডাইজেস্ট হবে না। ওকে, আরেকটা জিনিস আমি একটু আগে বলতে গিয়েও বলিনি, সেটা হলো গিয়ে, আমরা যখন এটা আঁকাচ্ছিলাম, কই গেল,
এটা যখন আঁকাচ্ছিলাম তখন একটা কথা তোমাদেরকে বলা হয়নি, সেটা হলো গিয়ে যে এই ডি সেলটা কেন আঁকালাম আপু, সে কেন এখানে আসে, কেন ইনসার্টটাকে আঁকালাম, শুধু না। দেখো এই ডি সেলের কাজ হলো, ডি সেল একটা হরমোন সিক্রেট করে, সেটাকে বলে সোমাটোস্ট্যাটিন। এইটার কাজ কি জানো? যে এদের সবাইকে ইনহিবিট করে দেয়, কাউকে আর সিক্রেট হতে দেয় না। কি করে? মেইনলি এই জায়গাটা বন্ধ করে দিবে, কাউকে আর সিক্রেট হতে দিবে না। এগুলো যদি না লাগে তাহলে এই সেলও সিক্রেট হবে না, বোঝা গেছে? এগুলো যদি না থাকে তাহলে এই সেলও সিক্রেট হবে না, ঠিক আছে? আরেকটা আছে, সেটা হলো গিয়ে আমার মিউকাস। এখানে কি হয়, অনেক সময় পড়ছো, বায়োকেমিস্ট্রিতে পড়বা, অ্যারাকিডোনিক অ্যাসিড, সেল মেমব্রেন থেকে অ্যারাকিডোনিক অ্যাসিড, ওইটা মেটাবলিজম হয়ে প্রোস্টাগ্ল্যান্ডিন E2 আর প্রোস্টাগ্ল্যান্ডিন I2 তৈরি করে। এইগুলা এখানে একটা রিসেপ্টরের সাথে লাগে, লাগার পরে এই মিউকাস সেল থেকে সিক্রেট হয় হলো মিউকাস এবং বাইকার্বনেট। এই বাইকার্বনেটটা কি করে, এই ভেরি ভেরি ইম্পর্টেন্ট বাইকার্বনেট কি করে, সে হলো এই সেলকে নিউট্রালাইজ করে দেয়। তখন আর এই সেল কাজ করতে পারে না, বোঝা গেছে? কি করে দেয়? এই সেলকে নিউট্রালাইজ করে দেয়। ওকে, আচ্ছা, খুব এতগুলো হয়ে গেল। আর আরেকটা জিনিস, সেটা হলো গিয়ে দেখো, প্রোস্টাগ্ল্যান্ডিনের কথাও বলে দিলাম। এখন এখানে যে প্রোটিনটা থাকে সেটা একটা বিশেষ প্যাটার্নে থাকে, এই বিশেষ প্যাটার্নকে বলা হয় ট্রিফল প্রোটিন। তেজস্ক্রিয়তায় পড়ছো না যে ট্রিফল সাইন এরকম থাকে, এখানে ট্রিফল প্রোটিন থাকে বলে সেগুলো সাধারণত ডাইজেস্ট হতে পারে না। ওকে, তাহলে এতটুকু বোঝা গেল। এরপরে আমি তোমাদের একটা খুবই ইম্পর্টেন্ট জিনিস এখন বলবো, আমার তখন বলা উচিত ছিল বাট আমার খেয়াল হয়নি। সেটা হলো গিয়ে 4টা জিনিস খুবই প্যারা দেয় তোমাদেরকে, কিন্তু আসো আজকে একটু দেখি মনে রাখা যায় কিনা। সেটা হলো কি অটোক্রাইন, প্যারাক্রাইন, এন্ডোক্রাইন আর নিউরোক্রাইন। জিনিসগুলো কে কি? নিউরোক্রাইন জিনিসগুলো কে কোনটা? আচ্ছা, প্রথমে দেখো অটো মানে হলো সেল। তো মনে করো এটা আমার একটা সেল, ওকে। এই সেল থেকে যে সিক্রেশনটা হবে, হলো এটাই যখন এই সেলের উপরেই কাজ করবে, তখন আমরা সেটাকে বলবো অটোক্রাইন। তার মানে কি দাঁড়ালো? তার মানে দাঁড়ালো কোনো সেলের সিক্রেশন যদি সেই সেলের উপরেই কাজ করে, নিজের উপরেই কাজ করে, অটো মানে নিজে, তো এটাকে আমরা বলবো অটোক্রাইন। ওকে, এরপর আসো প্যারাক্রাইন মানে হলো পাশে। মনে করো আমার একটা সেল আছে এখানে, আমাদের এখানে একটা সেল আছে এখানে, আর একটা সেল আছে হলো এখানে, ঠিক আছে? এখন মনে করো এই সেলের থেকে যে সিক্রেশনটা হবে, সেটা যখন পার্শ্ববর্তী কোনো সেলের উপরে কাজ করে সেটাকে আমরা বলবো প্যারাক্রাইন। প্যারা মানে পাশাপাশি, ঠিক আছে? এবার আসো এন্ডোক্রাইন কি? এন্ডোক্রাইন হলো, মনে করো এখানে একটা সেল আছে এবং এই ডিস্ট্যান্টে অনেকগুলো সেল আছে, ঠিক আছে? এবং মাঝখানে আমাদের কি আছে? মাঝখানে আমাদের ব্লাড ভেসেলস আছে। কি ব্লাড ভেসেলস? সেটা হলো জেনারেল বা সিস্টেমিক সার্কুলেশন, মানে আর্টারি, বড় বড় আর্টারি। ওকে, তো যখন এই সেল থেকে কোনো সিক্রেশন বের হয়ে এই জেনারেল সার্কুলেশন দিয়ে এই দূরের কোনো বা ডিস্টেন্সের কোনো সেলের কাছে যাবে এবং সেই সেলের রিসেপ্টরে লাগবে, তখন আমরা সেটাকে কি বলবো? এন্ডোক্রাইন। এবার আসো নিউরোক্রাইন কি? নিউরোক্রাইন হলো গিয়ে, মনে করো এটা আমার একটা নিউরন, এটা আমার টার্মিনাল নবস, আর এটা হলো কি তার সেল বডি, ঠিক আছে? আর এখানে আমার একটা পাশে একটা সেল আছে। যখন কোনো নার্ভ থেকে কোনো সিক্রেশন গিয়ে পাশের কোনো সেলের রিসেপ্টরে গিয়ে লাগবে, তখন আমরা সেটাকে কি বলবো? সেটাকে আমরা তখন বলবো নিউরোক্রাইন। তাহলে আসো দেখো, প্রথমে দেখো গ্যাস্ট্রিন, এই গ্যাস্ট্রিন এখান থেকে সিক্রেট হওয়ার পরে সে পাশের সেল প্যারাইটাল সেলে গিয়ে লাগলো। তাহলে এটাকে আমরা কি সিক্রেশন বলবো? যখন একটা সেল থেকে সিক্রেশন পাশের সেলের সিক্রেশনে গিয়ে লাগে, তখন সেটাকে আমরা বলবো প্যারাক্রাইন। ওকে, আবার দেখো গ্যাস্ট্রিন অ্যাট দ্য সেম টাইম কি করছে, এই গ্যাস্ট্রিন একটা সিক্রেশন আসলো, এই সিক্রেশনটা ব্লাড ভেসেলের মাধ্যমে অনেক দূরে গিয়ে
অনেক দূরে গিয়ে ইন্টারক্রোমাফিন সেলের উপরে কাজ করলো, তাহলে এই সিক্রেশনটাকে আমরা কি বলবো? হ্যাঁ, এন্ডোক্রাইন। ওকে, ঠিক আছে। নিউরন, এই যে এখানে ছিল আমাদের নিউরন, নিউরন থেকে একটা সিক্রেশন এসে আমার একটা সেলের উপরে কাজ করলো, তাহলে এটাকে আমরা কি বলবো? এটাকে আমরা বলবো নিউরো এন্ডোক্রাইন। ওকে, আচ্ছা, সো এত কিছু তো আমরা জেনে ফেললাম। এখন একটা জিনিস অনেক সময় তোমার ক্লিনিক্যাল পারপাসে লাগতে পারে, যে পিইউডি কি? পিইউডি মানে হলো পেপটিক আলসার ডিজিজ। পেপটিক আলসার ডিজিজ এটা কখন হয়? যেটাকে আমরা সাধারণ বাংলা কথায় বলি যে ওর আলসার হয়েছে, ঠিক আছে। এটা কখন হয়? যখন এই যে দেখো আমার এখান থেকে এইচসিএল সিক্রেট হচ্ছিল না, এই এইচসিএল তো আমার মিউকোসার জন্য কোনো ক্ষতি করতে পারতেছিল না, কিন্তু যদি কখনো এরকম হয় অতিরিক্ত এইচসিএল সিক্রেট হচ্ছে এবং খুবই কম পরিমাণে মিউকাস তৈরি হচ্ছে, তাহলে অবশ্যই আমাদের যেটা হবে, আমাদের গ্যাস্ট্রিক মিউকোসা যেটা, ওইটার ইরোশন হবে বা ওখানে আমাদের আলসার তৈরি হবে। আমরা সেটাকেই বলবো পেপটিক আলসার ডিজিজ। তো কি হয় তখন? আসলে কোনো খাবার খেলে অনেক জ্বালা পোড়া করে, তো তোমাদের হয়তো কারো জ্বালা পোড়া করতে পারে, তাই মানে এই না যে তোমাদের পেপটিক আলসার ডিজিজ হয়ে গেছে। যাদের অল টাইম খাওয়ার পরে জ্বালা পোড়া করছে সাধারণত তাদের এটা হওয়ার সম্ভাবনা বেশি। ওকে, তো এটা তো পড়ে ফেললাম। এবার আসো আমাদের খুবই ইম্পর্ট্যান্ট একটা টপিক, সেটা হলো স্যালাইভা। ওকে, তো আসো আমরা এখন স্যালাইভা নিয়ে পড়বো। স্যালাইভা পড়তে গেলে আমাদের প্রথমে যেটা জানা লাগবে সেটা হলো কি আমাদের 3টা স্যালাইভারি গ্ল্যান্ড আছে। কি আছে? দেখো আমাদের 3 স্যালাইভারি গ্ল্যান্ড আছে, সেটা হলো প্যারোটিড, সাবম্যান্ডিবুলার আর সাবলিঙ্গুয়াল। 3টা থেকে মেইনলি হলো আসে মানে সেরাস সিক্রেশন, মানে পানির মতো সিক্রেশন আসে। তার ভিতরে প্যারোটিড গ্ল্যান্ডটা হলো পিওর গ্ল্যান্ড আর বাকি 2টা হলো মিক্সড ভ্যারাইটি গ্ল্যান্ড। এবার যে কোশ্চেনটা খুবই কমনলি ডিউতে আসে সেটা হলো স্যালাইভা কি, স্যালাইভার ফাংশন কি? এটা আমি ডিউ কোশ্চেনে অনেকবার আসতে দেখছি। তো স্যালাইভাটা মেইনলি হলো একটা ভিসেস সাবস্টেন্স, একটা ভিসকাস সাবস্টেন্স। তো ভিসকাস সাবস্টেন্সটা কি? এটা হলো নট টু থিক, নট টু থিন, এরকম যদি কোনো কিছু হয় এবং সেটা ট্রান্সপারেন্ট হয় তাহলে সেটাই হলো স্যালাইভা, এবং এটাকে অবশ্যই এই 3টা স্যালাইভারি গ্ল্যান্ড দিয়ে আসতে হবে। এবার আসো এটার ফাংশন কি আছে? এটার সাধারণত 4টা ফাংশন। প্রথম ফাংশনটা হলো মেকানিক্যাল ফাংশন। মেকানিক্যাল ফাংশন মানে কি? যেহেতু স্যালাইভা আমাদের মুখে আসছে, তো স্যালাইভার কাজ হলো আমাদের মাউথ ড্রাই হতে প্রিভেন্ট করা। মাউথ ড্রাই হলে আমরা সাধারণত কথা বলতে পারি না, তো প্রিভেন্ট করার জন্য সে স্যালাইভা সিক্রেট করে, এবং এই স্যালাইভার জন্য আমরা ইজিলি প্রোনাউন্সিয়েশন করতে পারি, কথা বলতে পারি। ওকে, এরপরে হলো ডাইজেস্টিভ ফাংশন। এটা আমরা সবাই জানি, সেটা হলো গিয়ে আমাদের স্যালাইভাতে একটা এনজাইম থাকে, সেটাকে বলা হয় স্যালাইভারি অ্যামাইলেজ। এই স্যালাইভারি অ্যামাইলেজের কাজ কি? এটা হলো আমাদের কার্বোহাইড্রেট যেটা, সেটাকে ব্রেকডাউন করে। ওকে, ব্রেকডাউন করে কাইন্ড অফ গ্লুকোজে কনভার্ট করতে হেল্প করে, বা বলতে পারো স্টার্চকে আমাদের ম্যালটোজ এগুলো বানাতে তৈরি করে। এবার আসে এক্সক্রিয়েটরি ফাংশন কি? স্যালাইভাতে অনেক সময় বিভিন্ন সাবস্টেন্স লাইক ইউরিয়া, প্লাম্বাম, তারপরে হলো গিয়ে তোমার বিসমাথ, আর্সেনিক এগুলো পাওয়া যায়। আগে বলা হতো, আগে যখন কাউকে কুকুরে কামড় দিত, তো কুকুরের স্যালাইভাতে কি থাকে? র্যাবিস থাকে না, তো ওইটা টেস্ট করার জন্য সাধারণত স্যালাইভা থেকে একটা স্যাম্পল নেওয়া হতো। এখন আর এটা দেখা যায় না, কারণ হলো গিয়ে কাউকে যদি কুকুরে কামড়ায়, এখন র্যাবিস ভ্যাকসিন আছে, সো ভ্যাকসিন দিয়ে দেওয়ার জন্য এটা এখন আর দেখা যায় না। আরেকটা আছে, কারো যদি আর্সেনিক পয়জনিং হয়, কেরোসিন পয়জনিং হয়, বা কোনো কীটনাশক পয়জনিং হয়, তখন অনেক সময় তার স্যালাইভা থেকে সেইটা পাওয়া যেতে পারে বা সেটা সেন্ট আসে। ওকে, আর স্যালাইভা হলো অটার তৈরি করার মাধ্যমে আমাদের একটা অটার ব্যালেন্স রাখে। মেইনলি যেটা ইম্পর্টেন্ট ফাংশন, স্যালাইভাতে একটা খুব ইম্পর্টেন্ট অ্যান্টিবডি থাকে, জানো সেটা কি? সেটা হলো গিয়ে আইজিএ। আমাদের বডির সমস্ত সিক্রেশনে আইজিএ থাকে, সেটা বলো স্যালাইভা, সেটা বলো ব্রেস্ট মিল্ক, সেটা বলো ইন্টেস্টিনাল কোনো সিক্রেশনস, সমস্ত কিছুতে, বা সুইট বলো, ঘাম বলো, সমস্ত কিছুতে কি থাকে? আইজিএ থাকে। আগেই ইন্টারে পড়ে আসতো যে মায়ের দুধে কোন অ্যান্টিবডি থাকে, সেটা হলো আইজিএ। ওকে, মনে থাকবে এখন থেকে যে বডির সমস্ত সিক্রেশনে কী থাকে? আইজিএ। ওকে, এরপরে আসো স্যালাইভা কীভাবে সিক্রেট হয়, এটার রেগুলেশন কীভাবে হয়? এটা রেগুলেশন হয় এভাবে যে যখন আমরা কোনো খাবারের কথা শুনি বা সেটাকে দেখি বা সেটা সেন্ট নিই, তখন সেই সিগন্যালটা আমাদের ব্রেনে যায়, ব্রেনের মেডুলাতে যায়।
যাওয়ার পরে মেডুলা হলো দুইটা সিগন্যাল পাঠায়, একটা পাঠায় হলো অটিক গ্যাংলিয়নে, একটা হলো সাবম্যান্ডিবুলার গ্যাংলিয়নে। গ্যাংলিয়ন কি? গ্যাংলিয়ন হলো একটা সেল বডির একটা মানে অনেকগুলো সেল বডি যখন একটা জায়গায় থাকে সেটাকে আমরা বলবো গ্যাংলিয়ন। এইখানে যখন সিগন্যালটা আসে তখন এই গ্যাংলিয়ন থেকে পার্সপেক্টিভ গ্ল্যান্ডে সিগন্যালটা চলে আসে, যেরকম অটিক গ্যাংলিয়ন থেকে প্যারোটিড গ্ল্যান্ডে সিগন্যাল আসে, আর সাবম্যান্ডিবুলার গ্যাংলিয়ন থেকে সাবম্যান্ডিবুলার গ্ল্যান্ডে সিগন্যালটা আসে। তারপরে সেখান থেকে আমাদের কি তৈরি হয়? স্যালাইভা তৈরি হয়। দেখবা এটা অনেক সময় যে যখন বিশেষ করে আমরা আমাদের কোনো পছন্দের খাবারের নাম বলি বা আমরা কোনো পছন্দের খাবারের কথা চিন্তা করি বা কোনো গল্প শুনি যে হ্যাঁ ওটা অনেক সুন্দর খেতে, তখন অলরেডি আমাদের কিন্তু স্যালাইভা চলে আসে, ঠিক আছে? আর বাকি যে দুইটা জিনিস আমাদের জানা উচিত, একটা হলো সাইলোরিয়া আর একটা হলো জেরোস্টোমিয়া। সাইলোরিয়া হলো যখন আমাদের অতিরিক্ত পরিমাণে স্যালাইভেশন হবে, আর জেরোস্টোমিয়া মানে যখন স্যালাইভেশনটা কমে যাবে। তো সাইলোরিয়া কখন হয়? সাধারণত জার্ডে হয়। জার্ড হলো একটা রোগ যেটাকে বলা হয় গ্যাস্ট্রোইসোফেজিয়াল রিফ্লাক্স ডিজিজ। এটাতে কি হয়? এটাতে আমাদের যে স্টোমাকে দেখো, এটা হলো গিয়ে আমাদের স্টোমাকে তো এরকম আমরা খাবার খাইলাম এরকম খাবার থাকে, এই পর্যন্তই থাকে সাধারণত, তারপরে পিছনে চলে যায়। অনেক সময় হয় কি এই খাবারটা স্টোমাক থেকে উপরে উঠে এসে গলার কাছে এসে গলা জ্বালা পোড়া করে, এটাকে বলা হয় সাধারণত জার্ড। তো এই জার্ড হলে সাধারণত আমাদের মুখে খুব পরিমাণে স্যালাইভা তৈরি হয়, অনেকের রাতের বেলা মুখে পানি চলে আসে। তো এই জার্ড হলে হাইপার স্যালাইভেশন হয়। এটা ছাড়া কিছু ড্রাগস আছে, সেই ড্রাগস খেলেও আমাদের হাইপার স্যালাইভেশন হয়। আর প্রেগনেন্সিতেও হয়। প্রেগনেন্সিতে কেন হয়? কারণ প্রেগনেন্সিতে আমাদের ব্লাড ভলিউম বেড়ে যায়, তখন হলো গিয়ে আমাদের হাইপার স্যালাইভেশন হয়। আরেকটা হলো গিয়ে ধরো কারো মাউথ আলসার হয়েছে, মুখে কোনো ঘা হয়েছে, টনসিল ফুলে গেছে, অ্যাডিনয়েড ফুলে গেছে। তো এই সকল ইনফেক্টিভ কন্ডিশনে ইনফেকশনকে প্রিভেন্ট করার জন্য আমাদের মাউথ প্রচুর স্যালাইভা সিক্রেশন করে, কারণ স্যালাইভাতে কিছু অ্যান্টিমাইক্রোবিয়াল প্রপার্টিস থাকে। তো সেই জন্য এই সময়গুলোতেও স্যালাইভেশন বেশি হয়। এবার আসো জেরোস্টোমিয়া কি? জেরোস্টোমিয়া মানে খুবই কম সিক্রেশন, স্যালাইভার খুবই কম সিক্রেশন। এখন এটা কখন হয়? একটা হলো তোমার সিম্প্যাথেটিক অ্যাক্টিভিটির সময় এটা বেশি হয়। সিম্প্যাথেটিক অ্যাক্টিভিটি কখন? মনে করো তোমাকে রাস্তায় কুকুর দৌড়ানি দিছে, একটা ধাবড়ানি দিছে, তো তুমি প্রাণপণে দৌড়াচ্ছ। এখন মনে করে দেখো তো তোমার গলার কি অবস্থা? গলা শুকায় তখন কাট হয়ে যাবে, পুরো কাট। তো যখন আমরা কোনো ভয়ে থাকি, ফিয়ার অ্যাংজাইটিতে থাকি, তখন আমাদের সিম্প্যাথেটিক ওভার অ্যাক্টিভিটি হয়। ওভার অ্যাক্টিভিটি হলে আমাদের স্যালাইভার সিক্রেশনটা কমে যায়। ওকে, আরেকটা কমন এক্সাম্পল হলো, মনে করো পরীক্ষার টেবিলে গেছো, এবার স্যার বলছে যে এই কোশ্চেনটা পারলে পাস, না হলে ফেল। তোমার অবস্থা চিন্তা করো এবার। তোমার গলা তখন না তুমি পারতেছো কিছু বলতে, তখন গলা শুকায় পুরা কাট হয়ে যাবে। এটাও একটা সিম্প্যাথেটিক অ্যাক্টিভিটি, কারণ তুমি তখন অ্যাংজাইটিতে আসো, ভয়ে আছো আমার কি হবে, তখনও গলা শুকায় যায়। ওকে, তো জেরোস্টোমিয়া হলো একটা ডিজিজ, যেটা হলো একটা কন্ডিশনে, সেটা হলো সোগ্রেন সিনড্রোমে। এই সময় হলো এই ডিজিজটাতে আমার মেইনলি হলো স্যালাইভা প্রোডাকশানই হয় না। ওকে, স্যালাইভা প্রোডাকশানই হয় না। তো এই সকল কারণে সাধারণত আমাদের জেরোস্টোমিয়া হতে পারে। বোঝা গেছে? তো দেখো, স্যালাইভা থেকে মোটামুটি যা যা দরকার ছিল, স্যালাইভা কি, এটার ফাংশন কি, এটা কোথা থেকে আসে, এটার রেগুলেশন, এবং সাইলোরিয়া কি, জেরোস্টোমিকে অলমোস্ট সবই বলে দিছি। তো তোমাদের আজকের ক্লাস এই পর্যন্ত। তোমাদের ক্লাস কেমন লাগলো জানাবে অবশ্যই, এবং আমাদের ইনবক্সে অলওয়েজ আমরা প্রেজেন্ট থাকবো তোমাদের যে কোনো কোশ্চেন অ্যান্সার দেওয়ার জন্য। তোমরা যেটা বোঝোনি বা যেটা আবার বুঝতে হবে বা সেটা তোমাদের কাছে ক্লিয়ার হচ্ছে না, বা পড়তে গিয়ে যদি আবারও কোনো নিউ প্রবলেম আসে, যে কোনো কনফিউশন করার জন্য অবশ্যই আমাদেরকে জানাবে। আমরা অল টাইম তোমাদের জন্য আছি। সবাই ভালো থাকবে তাহলে, আজকে এই পর্যন্তই।